হ্যালো এভরিওয়ান, তো আমি এখন নারিতা এয়ারপোর্ট টার্মিনাল 2-তে আছি। জাপানের সবচেয়ে বড় এয়ারপোর্ট নারিতা এয়ারপোর্ট, টোকিওর পাশে। তো এখান থেকে শুরু হচ্ছে আমার কিলিমানজারো জার্নি। তো হোপফুলি আগামীকালকে আমি হচ্ছে তানজানিয়ার কিলিমানজারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবো ইনশাল্লাহ, এবং পরশুদিন থেকে আমি ট্রেক স্টার্ট করব। সো কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে আমি যাব। এইটা নারিতা এয়ারপোর্ট টার্মিনাল 2-এর 3rd ফ্লোর। এখানে কাতার এয়ারলাইন্সের চেক ইন করা হবে, দেন আপনাদেরকে দেখাবো। আমার কাছে অনেকক্ষণ সময় আছে ফ্লাইটের জন্য, আমি একটু খেয়ে নিতে চাইলাম। এখানে একটা হালাল দোকান আছে, লাটক দোকানটার নাম, সুন্দর। সো আমি বিফ স্টেক উইথ কারি রাইস নিছি। এটার দাম 2250 ইয়েন, অনেক প্রাইসই। সো খেয়ে দেখি কেমন, আশা করি ভালোই হবে। হ্যালো এভরিওয়ান, তো ফ্লাইটে উঠে গেলাম, উইন্ডো সিট পেয়েছি এবং এখানে অনেক কিছু আছে। তো কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে, তো এটা প্রথমে দোহা যাবে, সেখান থেকে তারপরে কিলিমানজারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দোহা যেতে টোকিও থেকে প্রায় 11.5 ঘন্টা লাগবে, এবং সেখান থেকে 3 ঘন্টা কতক্ষণ যেন ট্রানজিট আছে, তারপরে আবার 3 ঘন্টার ফ্লাইট জিআরও বা কিলিমানজারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো টিল দেন, টাটা। সো এগেইন অ্যানাদার ফ্লাইট। এখন দোহা থেকে কিলিমানজারোর উদ্দেশ্যে রওনা দিলাম। কাতার এয়ারপোর্ট এখন টেক অফ হবে। এটা প্রথমে দার এস সালামে যাবে, তানজানিয়ার রাজধানী, দেন এই ফ্লাইটটা কিলিমানজারো যাবে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন আমি আমার লজের দিকে যাচ্ছি, লিন্ড্রিন লজ। মানকে অ্যাডভেঞ্চারের সাথে যাচ্ছি, তো ওরা গাড়ি পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এট লাস্ট চলে আসছি। ভেরি লং টাইম, নারিতা থেকে 11.5 ঘন্টা, জাপান থেকে 11.5 ঘন্টা এই কাতার পর্যন্ত, তারপরে কাতার থেকে আবার 9 ঘন্টা কিলিমানজারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত। মাঝখানে আবার এক জায়গায় থেমেছিল 2 ঘন্টা, দার এস সালামে। সো এট লাস্ট নাও আই এম গোইং ইনশাআল্লাহ। সো আমি লিন্ড্রিন লজে চলে আসছি। এটা আমার রুম, এটা $50 পার নাইট, মানে বাংলাদেশি টাকায় প্রায় 6000 টাকা বা তার উপরে, অনেক প্রাইসি। দ্যাটস দ্য টয়লেট অ্যান্ড এসি আছে, টয়লেটে গিজার আছে, হট ওয়াটার, অ্যান্ড বেশ সুন্দর একটা বিছানা।
টিভিও আছে দেখতে পাচ্ছি। সো আই হোপ শান্তিতে ঘুমাইতে পারবো আজকে। লং জার্নি, লং, নিয়ারলি মোর দেন maybe 6,000 kilometers or more. I will calculate later. So now I need to take a rest and এখানে বুফে অপশন আছে রাতে। That's $20. That means 2,500 টাকা বাংলাদেশি টাকায় প্রায়। বাট কিছু করার নাই, খিদে লাগছে খুব, খাইতে হবে। ওকে, অ্যান্ড আগামীকালকে আমার ট্রেকিং শুরু হবে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখা যাচ্ছে আর এখানে আমার রুম। লজটা খুবই সুন্দর। সো হোপফুলি সকালবেলা দেখতে পাবো। এটার নাম হচ্ছে লিনরিন লজ। রাতে ডিনার এখানে বুফে আছে, বুফের জন্য $20। তো একটু আগে বললাম এখানে বিফ আছে, চিকেন আছে, এখানে আরও অনেকগুলো আইটেম আছে। সো বিফ এবং চিকেনটা হালাল, আমি নিলাম। তো বেশ মজা। গুড মর্নিং। ব্রেকফাস্টটা অলসো বুফে, অনেক কিছু আছে। So I'm not going on the details, but it's good, I think. So এটা একটা গিয়ার রেন্টিং শপ। এখান থেকে স্লিপিং ব্যাগ আরও যা যা কিছু আছে এগুলো রেন্ট করা যায়। মোস্টলি $10, $50, $10 থেকে $50 মধ্যে অনেক কিছু রেন্ট করা যায় আর কি। আমার কিছু রেন্ট করা লাগতেছে না, আমি সব কিছু নিয়ে আসছি। সো আমরা এখন গাড়ি করে মসজিদ পর্যন্ত যাবো, দেন পারমিশন নিয়ে দেন ট্রেক শুরু করবো। তো এটা হচ্ছে বেস ক্যাম্প, পর যেখান থেকে অনুমতি নিতে হবে আমাদের পাসপোর্ট দেখায়। এখানে একটা কি বলবো মনুমেন্ট বানানো আছে কিলিমাঞ্জারোর। এটা হচ্ছে উহুরু পিক, যেটাতে আমরা উঠবো, আর ওই সাইডের পিকটাতে উঠা যায় না, এটা একটা রেপ্লিকা। সো এখানে ক্যাম্প আছে বাংলাদেশের আর্মি ক্যাম্পের মতন। এটা প্রায় 1800 মিটার উঁচু, কিলিমাঞ্জারো ইন্টারন্যাশনাল কিলিমাঞ্জারো ন্যাশনাল পার্কের মধ্যে। সো আমরা এখন পেপারসগুলো শেষ করে তারপর আমাদের হাইক শুরু করবো ইনশাআল্লাহ। This is the starting point. I have completed everything. জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম গাইড এবং টিমের সাথে। ওরা অনেক সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, কখনো কাজে লাগে যদি কারো সমস্যা হয় হাই অ্যালটিটিউডে। বাট আল্লাহর রহমতে আমাদের টিমে আমরা 3 জন ট্রেকার ছিলাম, আর গাইড সহ পুরো টিম ছিল 14 জনের, মানে 3 জন ট্রেকারের জন্য আরও 11 জন সাহায্যকারী ছিল আমাদের। এবং আমরা যে রুটটাকে বলে কোকাকোলা রোড বা মারাঙ্গু রোড, বা সবচেয়ে জনপ্রিয় যে রুটটা, ওই রুটটা ধরে আমরা সামিটের দিকে আগাই। এবং শুরুতেই জঙ্গলটা খুবই সুন্দর ছিল এবং অনেক পুরাতন, অনেক বড় বড় সুন্দর সুন্দর গাছ ছিল ট্রেইলে। সো হেঁটে যেতে থাকলাম আস্তে আস্তে সেই অনেক অনেক বছর পুরাতন আগ্নেয়গিরির রাস্তা ধরে। মাঝে মধ্যেই আমার ক্যামেরাটা আমি আমাদের সাহায্যকারী যে
গাইড আমাদের সাথে ছিল, কারো হাতে ধরাই দিতাম, ধরাই দিয়ে আমি সামনে হাঁটতে থাকতাম। যেহেতু বাংলাদেশ থেকে আমি একাই ছিলাম টিমে, এবং আমাদের টিমে আরও যে দুজন ছিল তারা দুজনই কানাডা থেকে এসেছিল, আর আমি বাংলাদেশ থেকে একাই ছিলাম। তবে গাইডরা এবং টিমমেট দুজন খুবই হেল্পফুল ছিল, খুবই ফ্রেন্ডলি ছিল। আর আমি গিয়েছিলাম হচ্ছে মানকি অ্যাডভেঞ্চার নামে একটা কোম্পানি আছে কিলিমাঞ্জারো সামিটে, ওরা বেশ অভিজ্ঞ তানজানিয়াতেই। সো তাদের মাধ্যমে তাদের সাথে আমি গিয়েছিলাম, এবং পুরো ট্রিপের ফি ছিল সম্ভবত 2 রাত থাকা সহ $1500। হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটা বানরের দেখা পাই এবং ক্যামেরা বন্দি করে ফেলি। বানর ঘুরে বেড়ায় আমরা চলে আসছি মান্দারা হাটে। 2720 মিটার, খুবই সুন্দর। এত সুন্দর হাট থাকবে এখানে আশা করি নাই। সো আমাদের হাট সম্ভবত ওইদিকে 2720 মিটার উপরে আজকে রাতে থাকবো। অ্যান্ড মান্দারা হাট থেকে বলছি, মাউন্টেন হাট খুব সুন্দর, এখানে আজকে রাতে থাকবো। 2720 মিটার। এটা ছিল মারাঙ্গুরু ট্রেইল হেড থেকে 8 কিলোমিটার, এবং এই মুহূর্তে 2720 মিটারে আছি। এটা আমার আজকে 3 ঘন্টা লাগলো 8 কিলোমিটার হাইক করতে। আগামীকালকে একটু বড় রুট আছে, more altitude, and I will stay in this hut today. Good morning everyone, মান্দারা হাট থেকে বলছি। তো আজকে আমাদের সেকেন্ড ডে অফ হাইক, অ্যান্ড আজকে আমরা হরম্বো হাটে যাব, যেটা এখান থেকে 11 কিলোমিটারের হাইক, বাট লটস অফ আপস অ্যান্ড ডাউনস মেবি, দ্যাটস ওয়াই প্রায় 8 ঘন্টা ট্রেক করতে হবে আজকে। গতকালকে গাইড বলছিল 4 ঘন্টা লাগবে, গতকালকে ছিল হচ্ছে এর অর্ধেক, বাট গতকালকে 3 ঘন্টায় চলে আসছি। বাট গতকালকে রাস্তাটা অনেক ইজি ছিল, আর আজকে মেবি একটু টাফ, বাট রাস্তা যেরকমই হোক এই হাটগুলা অসাধারণ, মানে খুবই সুন্দর। এত সুন্দর হাট হবে এই জায়গায় আমি ঠিক আশা করি নাই। এবং যাদের সাথে আসছি মানকি অ্যাডভেঞ্চার, ওরা খুব ভালো খাওয়া দাওয়া দিচ্ছে, এত খাইতে দিচ্ছে যে খেয়ে শেষ করা যাচ্ছে না। তারপরে গরম পানি সকালবেলা, রাতের বেলা, অ্যান্ড দ্যার ইজ টয়লেট অলসো। এবং এইখানে ওয়াইফাইও আছে, যদিও আমি কানেকশন নেই নাই। ওয়াইফাই কানেকশন নিতে $35 লাগবে ফর 6 days। এটা 4000 টাকার মতো, দরকার নেই। সো সেকেন্ড ডে হাইক শুরু হবে একটু পরে। আমরা নাস্তা করব, করে 7:30টার দিকে মেবি স্টার্ট করব। আপনারা দেখাবো ইনশাল্লাহ। I'm just gonna take off my vest. Okay. Ase, wana nimulika ile. Kaniuze au? Unajua kwa ile ni kwamba tu ngine ni ngine. দেখতে পাচ্ছেন ওইটা মাওয়েনজি পিক, মাউন্ট কিলিমাঞ্জারোর সেকেন্ড হাই স্টপ। বাট ওইটা অনেকদিন যাবৎ ফরবিডেন আছে, ক্লাইম্ব করা যায় না ফলিং রক্সের কারণে। সো আমরা এটা যাচ্ছি দিস ওয়েতে, অ্যান্ড so these are the guys with me. Evans, Sydney. He has a very tough name. Yeah. And your name? Jafar. Oh, great. Okay, so you're going. Oh, guiding college. That's cool. There's a college for guiding. Guiding college? Oh, great. You have to do that
that, Evans? Huh? Like a guiding school to be able to do this? Yeah. Oh. You can be a guide, but you have to go back to school. Ah. Because I started as a porter Yeah. before. There's Mount Kilimanjaro. You can see. It's really nice to look at. Enough money. Money to see a porter. Oh, yeah. তো আমাদের গাইডের নাম ছিল এভান্স। যে পর্যন্ত আমি যখন সামিট দিচ্ছিলাম সে পর্যন্ত সে 72 বার কিলিমাঞ্জারো সামিট দিয়েছে। ও ছিল আমাদের মেইন গাইড। আর মানকি অ্যাডভেঞ্চারও বেশ পপুলার এখানে, এবং তারা অনেক অভিযান পরিচালনা করে কিলিমাঞ্জারোর 4টা রুটেই। আর আমি অবশ্য সবচেয়ে সহজ রুটটা চুজ করেছিলাম, যেহেতু আমার এইটুকু জীবনের অনেক বড় একটা সঞ্চয় এটার পিছনে চলে যাচ্ছে। সো সামিট হবে না এরকম কোনো রিস্ক আমি নিতে চাচ্ছিলাম না। সো যাই হোক, আল্লাহর মধ্যে সামিট দিতে পেরেছিলাম শেষমেশ। আমি যখন এই ভিডিওটা বানাইতে বসছি এটা 1 বছরেরও বেশি সময় পরে। সো এখন স্মৃতি থেকে যতটুকু আছে ততটুকু নিয়ে আলোচনা করছি। এবং আমাদের এখানে যে গাইড ছিল এভান্স, ও বললো তানজানিয়াতে একটা গাইডিং স্কুল বা কলেজ আছে যেখানে ওরা গাইডিংয়ের জন্য হচ্ছে কোর্স করে, এবং তারপরে সেই কোর্স কমপ্লিট করতে পারলে ওরা হচ্ছে গাইড হতে পারে আর কি। সো এটা মোটামুটি সবাই সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত এবং খুব ভালো গাইডিং করতেছিল আমাদেরকে। এবং আমার সামনে যেই ছেলেটা হাঁটতেছে, ওই ছেলেটার বয়স খুবই কম, আমার ছোট ভাইয়ের বয়সী, 15-16 বছর বয়স মাত্র, এবং ও আমার মতন এই প্রথমবার কিলিমাঞ্জারো সামিট দিতে যাচ্ছে, এবং ওর সাথে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আমার। খুবই সহজ এবং সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর আমরা আলপাইনে পৌঁছে গিয়েছিলাম। এবং আলপাইনের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে, আপনারা হয়তো সবাই জানেন যে এখানে আর কোনো বড় বড় গাছ নেই। মোটামুটি 3000 মিটারের আশপাশ থেকে আলপাইন শুরু হয়। এটার উপরে অক্সিজেনের মাত্রা হালকা হালকা কমতে শুরু করে এবং বড় বড় গাছ দেখতে পাওয়া যায় না। Very cloudy here. সামনে যাকে দেখতেছেন এই হচ্ছে এভান্স, আমাদের মেইন গাইড। ওর সাথে আমার এখনো মাঝে মধ্যে কথা হয় এবং ও খুবই ভালো মানুষ যতটুকু আমি দেখেছি, এবং খুবই হেল্পফুল আর খুব শক্তিশালীও বটে। আর আমরা যখন হেঁটে যাচ্ছিলাম প্রচুর ক্লাউডি ছিল জায়গাটা, প্রচণ্ড মেঘে আচ্ছন্ন ছিল এবং প্রচণ্ড ঠান্ডাও ছিল, হালকা মোটামুটি বাতাসও হচ্ছিল, এবং খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এখন। অসাধারণ সুন্দর ছিল। এই হচ্ছে আমাদের হাটের ভিতরে থাকবো। এখন আমরা হরম্ব হাটে চলে আসছি।
So you can see this is very nice. 3720 মিটার উপরে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সাকাহাফংয়ের 3 গুণের থেকেও উঁচু। একদম মেঘে ঢাকা এলাকা। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা হরম্বহাট 3720 মিটার। নিয়ারলি 5.5 ঘন্টা হাঁটছি আজকে এখানে আসার জন্য। রাস্তাটা কোনোভাবেই মনে হয় না যে শেষে এত সুন্দর একটা হাট থাকতে পারে। রাস্তাটা দেখে চলে থাকবে নাই বা কেন, আমাদের প্রায় $1000 পে করতে হয় 5-6 দিনের কিলিমাঞ্জারো সামিট ট্রিপে, জাস্ট পার্ক এন্ট্রি ফি, এবং ফুল ট্রিপ মিলে আমার $1755 পড়তেছে। It's a huge amount, but their service are like very good, and obviously you need to do hard work also. So এখানে অ্যাক্লিমাটাইজেশনের জন্য একদিন থাকবো, দেন পরশু দিন আবার ট্রেক শুরু করবো ইনশাল্লাহ। খুব ভালো লাগবে আশা করি। তো হরম্বহাটে মেঘ কিছুটা সরে গেছে, এখানে কিছু আলপাইন বার্ডস দেখা যাচ্ছে। অনেকগুলো ঘর আছে রান্না টান্না করার জন্য। 3720 মিটার, অনেক উপরে, কিন্তু এখানে বেশ ভালো ফ্যাসিলিটিস আছে, কারণটা আপনাদের বলছি। গুড। হরম্বহাটের এই এরিয়াতে আরও কিছু ঘর ছিল যেগুলো পুড়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন একদম এই যে পোড়া। গত বছর একটা বেশ বড় অগ্নিকাণ্ডের শিকার হয় এই কিলিমাঞ্জারো এরিয়া, যেখানে হরম্বহাটের অনেক ঘর পুড়ে গেছে। এখনো মেবি এগুলা কালো হয়ে আছে ওইটার জন্য, আমি শিওর না, বাট মেবি। বাট এখান দিয়ে অনেকগুলো ঘর ছিল যেগুলো এখন আর নাই। হরম্বহাটের পেছনের জায়গাটা খুবই সুন্দর, এবং দুপুরের দিকে রোদ, আলো, ছায়া, মেঘের খেলা চলতেছিল পাহাড়ের ফাঁকে ফাঁকে। গুড মর্নিং। ডে 3-তে আমরা অ্যাক্লিমাটাইজেশনের জন্য বেরিয়েছি। এটা কিলিমাঞ্জারোর পাওয়ারে পিক। আমরা এখন জেব্রা রকে যাচ্ছি, কিন্তু ওই যে দূরে দেখা যায় এটা আমাদের লক্ষ্য। নেক্সট ডে উইল গো দেয়ার, দ্য Uhuru Peak. This route is very nice. মুষল প্রান্তরে আপনারা এক ধরনের ফুল দেখতেছেন, এটাকে ওরা এভারলাস্টিং ফ্লাওয়ার বলে। সব সিজনে ফুলগুলো দেখা যায়, কখনোই নষ্ট হয় না। Sunny day. সো ডে 3-তে আমরা অ্যাক্লিমাটাইজেশন হাইকিং করতেছিলাম। সম্বন্ধে অনেকে হয়তো জানেন, অ্যাক্লিমাটাইজেশন হাইকিং মানে হচ্ছে পাহাড়ে যারা উঁচু উঁচু পাহাড়ে যারা হাইক করে তারা সবসময় একটা কথা বলে যে হাইক হাই স্লিপ লো। সো আমরা যখন অ্যাক্লিমাটাইজেশন মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, আমরা যখন অনেক উঁচুতে চলে যাই তখন অক্সিজেনের লেভেল একটু কমে যায়। সো আমি যদি দিনের বেলা অনেক উপরে গিয়ে কম অক্সিজেনের জায়গায় বেশ কিছুটা সময় কাটিয়ে আসি, তাহলে আমি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব
এবং ফলে রাতে যখন ফিরে আসব তখন আমি ভালো করে ঘুমাতে পারবো, যাতে পরের দিন আমি ভালো করে হাইক করতে পারি। এবং পরের দিন যেহেতু আমি আরও উপরে যাব, তখন অক্সিজেনের পরিমাণ আরও কমতে পারে, অথবা অ্যাক্লিমাটাইজেশনে যে পরিমাণ ছিলাম সেই পরিমাণও যদি যাই, তা আমি কিছুটা অক্সিজেনের পরিমাণ কম পাবো, তখন যাতে সমস্যা না হয় সেটার কারণে আসলে এই অ্যাক্লিমাটাইজেশন হাইক। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে আসছি ডে 3-তে অ্যাক্লিমাটাইজেশনের জন্য জেব্রা রক, 4100 মিটার মতন, খুবই কাছে ধর্মঘাট থেকে, নিয়ারলি 1 ঘন্টার মতন। আমাদের গাইড এন্ড টিম মেম্বার্স, সুন্দর, খুব সুন্দর স্টাইপ জেব্রার লাইন। পাথরগুলো বেশ সাদা কালো হয়ে গেছে, কেন জানি না, কত সুন্দর। তারপরে জেব্রা রকের এই জায়গাটা থেকে আর একটু উপরে আমরা উঠে আসি, যেই জায়গাটা ওই পাথরটা ছিল ডোরাকাটা দাকালা, সেটার উপরে উঠে কিছুক্ষণ চারপাশের সৌন্দর্যে বিমোহিত হয়ে যাই। দেখতে পাচ্ছেন হরম্বহাট 3720 মিটার উপরে মাটি থেকে, সি লেভেল থেকে। আমাদের ডে 3-তে আমরা জেব্রা রক এবং জেব্রা রকের টপ থেকে অ্যাক্লিমাটাইজ করে আসলাম। আজকের দিনের মতন আমাদের শেষ। আমরা এখন আবার হরম্বহাটে ফিরে যাচ্ছি। আগামীকাল, বিশেষ করে আগামী 2 দিন খুব ইম্পর্টেন্ট, এবং the most exciting thing, the summit will be done between next 2 days, so hopefully inshallah আপনাদের দেখাবো। আল্লাহ ভরসা। Wageni wetu amba nzuri sana amba alikotoka amba mbali sana amba anakokwenda amba mbali sana amba Mola jalia we twaomba wafike salama Mola jalia we twaomba wafike salama wageni wetu amba wako vizuri amba alikotoka amba mbali sana amba anakokwenda amba karibu sana amba Mola jalia we twaomba wafike salama Mola jalia we twaomba wafike salama gaidi wetu amba yuko vizuri amba alikotoka amba mbali sana amba anakokwenda amba mbali sana amba Mola jalia we twaomba wafike salama Mola jalia we twaomba wafike salama weita wetu amba yuko vizuri amba alikotoka amba mbali sana amba anakokwenda amba mbali sana amba Mola jalia we twaomba wafike salama Mola jalia we twaomba wafike salama jambo bwana habari gani nzuri sana wageni wakaribishwa Kilimanjaro hakuna matata tembea pole pole hakuna matata tulianza ketini hakuna matata Mandara tukalala hakuna matata Horombo tumefika hakuna matata na kesho ni hapo Kibo hakuna matata Ukuru wataenda hakuna matata oi jambo bwana habari gani
nzuri sana. Wageni wakaribishwa Kilimanjaro, hakuna matata. Kilimanjaro, 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 mlima mrefu sana. Kilimanjaro, 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 mlima mrefu sana. Na mawenzi, na mawenzi, na mawenzi, mlima mrefu sana. Ewe nyoka, ewe nyoka, ewe nyoka, mbona walizunguka? Walizunguka, 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 wataka kunila nyama, kunila nyama, kunila nyama, kunila nyama, mbona walizunguka? Warampam, 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 waraburuta, 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 mbona walizunguka? আবারও হরমবাহার থেকে সো নাও আমাদের বিগ ডে স্টার্টিং। সূর্য উঠতেছে ভোর 5:30 বাজে। একটু পরে আমরা হাইক শুরু করব। সো টুডে ইজ দ্য বিগ ডে বিকজ আজকে প্রথমে আমরা কিবো হাটে যাব, যেটা লাস্ট হাট এবং ক্যাম্প কিলিমাঞ্জারোর। দেন আজকেই রাত 12টার দিকে আমরা সামিট পুশ দেওয়া শুরু করব ইনশাল্লাহ। 5 ঘন্টার মধ্যে আমরা পিকে পৌঁছে যাব। পিকে উঠে আবার এরকম একটা সূর্যোদয় দেখব পিক থেকে ইনশাল্লাহ। হোপ ফর দ্য বেস্ট। সো একটু পরে আমরা হাইক শুরু করব। আর এটা আমাদের হাট ছিল, বেশ কয়েকবার দেখাইছি। সো লেটস স্টার্ট ইনশাল্লাহ। ওই যে কিলিমাঞ্জারোর উহুরু পিক দেখা যাচ্ছে। আমাদের 4 ডে ট্রেকে আজকে আমরা কিবো হাট যাচ্ছি ইনশাল্লাহ। আজকে রাতে সামিট পুশ দিব। So that's our target. Let's go and hope for the best. See, the Uhuru Peak is here. অনেক কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। Very nice. And this is Mawari Peak. Very nice. Come. Hello everyone. অনেক কাছাকাছি চলে আসছি। আজকে রাতে ইনশাল্লাহ সামিট পুশ দেব। তো এই ভিউটা দেখে সত্যি খুব ভালো লাগতেছে। এন্ড আমার ভিডিও করে দিচ্ছে আমার গাইড এভান্স। থ্যাঙ্কস টু হিম। Okay. My dream is becoming true. Let's hope for the best. এবং ওই পাশে দেখতে পাচ্ছেন মাওয়ারি পিক, Mawenzi. মাওয়ারি। দ্যাট ইজ নট ফর ক্লাইম্বিং নাও। অনেকদিন ধরে এটা বন্ধ আছে। আমরা ইনশাল্লাহ সামিট করবো উহুরু পিক। এবং এই জায়গায় খুব সুন্দর করে একটা রাস্তা বানানো আছে। আই এম ভেরি হ্যাপি। Okay. Thanks. এই যে দেখতে পাচ্ছেন কিলিমাঞ্জারোকে পাশে নিয়ে হেঁটে যাচ্ছি। এক অসাধারণ অনুভূতি। লাস্ট
গাছও নাই তেমন একটা। এখানে আমার বসার জন্য জায়গা বানাই দিছে, এখানে 2টা টয়লেট দিছে, আর ওইটা তো দেখতে পাচ্ছেন বড় পিক। ইনশাআল্লাহ যাবো। এখানে আসলে একটা হেলিপ্যাডও আছে লাস্ট ওয়াটার পয়েন্টে। টিমের বাকি মেম্বার আসতেছে। এখানে খুব সুন্দর একটা রাস্তা বানানো হয়েছে 2 সাইড দিয়ে পাথর দিয়ে, যাতে কেউ সহজে ভুল দিকে না চলে যায়। এবং আপনার রাস্তাটা দেখলে দেখবেন যে সোজাসুজি কিন্তু পিকের দিকে যায় নাই, ডান দিকে ঘুরে গেছে। রাস্তা সাধারণত এরকমই হয় পাহাড়ে। সো কিলিমাঞ্জারো ইন্টারন্যাশনাল পার্কটা আসলে ন্যাশনাল পার্কটা আসলে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এই সাইডটা বিশেষ করে মারাঙ্গো রুটটা। এবং আপনারা চাইলে কেউ একা একাই চলে যেতে পারেন। আমিও কিন্তু একাই গিয়েছিলাম বলতে গেলে, মানে বাংলাদেশ থেকে একা, এবং একা একাই একটা ট্রাভেল গ্রুপের সাথে রেজিস্ট্রেশন করে। ট্রাভেল গ্রুপ বলতে হচ্ছে যে মানকি অ্যাডভেঞ্চার যে গ্রুপটা, এটা অ্যাকচুয়ালি ফেসবুকের কোনো গ্রুপ না, একটা কোম্পানি। এরকম অনেক এজেন্সি আছে তানজানিয়াতে। আপনারা চাইলে নিজেরাই সেই এজেন্সিদের সাথে যোগাযোগ করে চলে যেতে পারেন। এবং আমার হচ্ছে $1750 ফুল লেগেছিল, কারণ আমি আরও 2 রাত এবং 2 দিন এক্সট্রা থেকেছিলাম তানজানিয়াতে। সো এমনিতে শুধু এই মারাঙ্গো রুটের খরচ হচ্ছে $1550। এজেন্সিদের যেই ফিটা আর কি, এটা হচ্ছে মানে আপনার এয়ার ফেয়ার ছাড়া। এবং এই $1550 মধ্যে কিন্তু $1000 অলরেডি তানজানিয়ান যেই সরকার আছে তারা এই পার্ক ফি হিসেবে নেয়, যেমনটা আমরা এভারেস্ট বেস ক্যাম্পে গেলে বা অন্যান্য পাহাড় সামিট করতে গেলেও সরকার যেমনটা নিয়ে নেয়, সেই ধরনের আর কি। ওই রাস্তা দিয়ে যাবো যে রাস্তাটা দেখা যাচ্ছে। কিলিমাঞ্জারো অনেকক্ষণ আগে থেকে একই দূরত্বই মনে হচ্ছে। However, it's beautiful. এবং ওই প্রান্তরের পর থেকে কোনো গাছপালা নাই, পানি নাই, কিছু নাই, এটা মরুভূমির মতন। দেখতে পাচ্ছেন অনেক কাছে চলে আসছি কিলিমাঞ্জারোর। ওই রাস্তাটা দিয়ে যাব, কোনো গাছপালা নেই। ওইটা another peak যেটা ক্লাইম্ব করা নিষেধ। খুব সুন্দর, like a lifetime experience. তো অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কিলিমাঞ্জারোর দূরত্বটা কম ছিল না, একই দূরত্ব মনে হচ্ছিল। এবং এই জায়গাটা একটা ডেজার্ট, কোনো গাছপালা নাই, পানি নাই, কিছুই নাই বলতে গেলে, একেবারে ধুধু মরুভূমির মতন। এই রাস্তা দিয়ে আমরা অনেকটা পথ হেঁটে যাই অনেকক্ষণ ধরে। আর এর আগের দিন যেমনটা বলছিলাম, আপনারা দেখছিলেন আগের দিন আমরা একটা গান গাচ্ছিলাম, কিলিমাঞ্জারো পোলে পোলে হাকুনা মাটাটা। আমরা যারা লায়ন কিং মুভিটা দেখেছিলাম ওখানে ছিল এই ডায়লগটা, হাকুনা মাটাটা মানে সম্ভবত কোনো ভয় নেই, আর পোলে পোলে মানে হচ্ছে ধীরে ধীরে। এবং কিলিমাঞ্জারো সামিটের এখন পর্যন্ত আপনারা যতটুকু দেখছেন খুবই ইজি, কোনো কঠিন কিছু নাই। জাস্ট আমরা কিলিমাঞ্জারো হাইট যেহেতু 5985 মিটার, প্রায় 6000 মিটারের কাছাকাছি। সো অক্সিজেনের লেভেলের একটা সমস্যা আছে হাই অ্যালটিটিউডের কারণে, এছাড়া আর কোনো সমস্যাই নেই বলতে গেলে মারাঙ্গো রুটে, খুবই ইজি। এবং সামিটের আগে কিছুটা জায়গায় একটু কষ্টকর আছে, কিন্তু বাকিটা রাস্তায় যেরকম দেখতেছেন খুবই সহজ, মানে একেবারে ট্রেকিংয়ের কোনো কষ্ট নাই আর কি। সো আমরা খুব আস্তে আস্তে যাচ্ছিলাম, এবং পোলে পোলে মানে হচ্ছে আস্তে আস্তে, ওরা যেটা বলে যে ধীরে ধীরে যদি আমি আগাই আমার খুব ইজিলি আসলে ইনশাল্লাহ সামিটটা হয়ে যাবে আর কি। সো আমরা হাকুনা মাটাটা পোলে পোলে বলে কিলিমাঞ্জারোর দিকে আগাচ্ছিলাম। Okay, hello there, Hakuna Matata. That means no tension. We are here on Kibo Hut, 4720 meter, 4720 meters, and there's the peak. Only 6 hours remain till the summit. Hopefully everything will be good. So এখানে আমরা রাতে থাকবো না, কিছুক্ষণ রেস্ট নিব, এবং রাত 12টায় আমরা সামিট পুশ দেওয়া শুরু করব। মাত্র এসে পৌঁছাইলাম হরম্বহাট থেকে। এটা মোটামুটি
নিয়ারলি 5 আওয়ার্স লাগছে হরমবাহার থেকে এখানে আসতে। আমরা খুব আস্তে আস্তে হাঁটছি যাতে খুব সহজে আমরা কম অক্সিজেনের সাথে নিজেদেরকে ফিট করে নিতে পারি। সো ওকে, হোপ ফর দ্য বেস্ট। ইনশাআল্লাহ সামিটে দেখা হবে। We'll get this type of service here. They are cleaning our foods. This is like a dessert their side. This is our hut. দেখা যাচ্ছে মাওয়েনজি পিক এবং মেঘগুলা খুব সুন্দরভাবে পাশে ভাসতেছে, একদম সাদা। Hello. এখন কি বোহাটে আছি, আজকে রাতে ইনশাল্লাহ সামিট শুরু করবো রাত 11টায়। গুরু পিকটা পিছন দিকে। সো দ্য ফাইনাল ডে, দ্য সামিট ডে। তো রাত 12টার থেকে আমরা ট্রেক করা শুরু করি এবং রাতে আসলে প্রচণ্ড ঠান্ডা ছিল এবং জায়গাটাও একটু কঠিন ছিল, যেটা নামার সময় আপনারা দেখতে পাবেন, এবং প্রচুর অন্ধকারও ছিল, যে কারণে তখন আর ভিডিও করি নাই লাইভ রিস্ক নিয়ে। এবং সারা রাত ট্রেক করার পরে বেশ কষ্ট লাগতেছিল, এবং যদিও টেম্পারেচার তখন আমার থার্মোমিটারে -10 ডিগ্রি দেখাচ্ছিল, বাট জাপানে যখন আমি থাকি অনেক সময় -2 -3 থাকে, বাট বাতাসের কারণে এটা ফিলস লাইক আরও অনেক ঠান্ডা হয়ে যায়, দেখা যায় -3 থেকে -10 ফিল হচ্ছে। বাট এই জায়গাটায় ছিলই -10, বাট ফিলস লাইক আসলে কেমন সেটা আমি জানতাম না, হয়তো বা ওটা -20-র কাছাকাছি হবে। এবং যদিও আমি কিলিমাঞ্জারো সবচেয়ে বেস্ট টাইমটাই গিয়েছিলাম, মোটামুটি তখন চারিদিকে অত স্নো থাকে না, বাট পিকে অলওয়েজ স্নো থাকে। এবং সারা রাত যেহেতু ট্রেক করছি এবং তখন ভোর 6টা বাজে, যেই টাইমটা আপনারা দেখতেছেন, এবং এখানে যা কথা বলছি সেগুলোও আসলে ঠিকমতো বোঝা যাচ্ছে না, এই কারণে আমি পরে আবার ভয়েস ওভার দিচ্ছি। সো এই টাইমটা আসলে খুবই কষ্ট লাগতেছিল। রাত 12টা থেকে শুরু করে 6 ঘন্টা ট্রেক করে তো কোনো মতেই পিকের কাছাকাছি যাইতে পারতেছিলাম না, আরও অনেক দূর লাগতেছিল পিকটা, এবং প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেন লেভেলও কমে গেছিল, এবং আমার কাছে যে পানি ছিল সে পানিটা জমে পুরো বরফ হয়ে গিয়েছিল। সো আসলে বেশ কষ্ট হচ্ছিল ওই টাইমটায়। এবং কিলিমাঞ্জারো সামিটের একটু আগেও যেটা বলতেছিলাম, যে সবচেয়ে কঠিন পার্টটা আসলে এইটা, এই কিবো হাট থেকে, মানে লাস্ট যে হাটটা থেকে একদম সামিট পর্যন্ত পৌঁছানো, এই জায়গাটা একটু টাফ। এবং আমরা হচ্ছে রাতের বেলা রওনা দিয়েছিলাম এই সূর্যোদয়টা দেখার জন্য। কিলিমাঞ্জারোর চূড়া থেকে সূর্যোদয় দেখবো, যেমনটা মাউন্ট ফুজির চূড়া থেকেও সূর্যোদয় দেখার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং একই রকমভাবে কিলিমাঞ্জারোর চূড়া থেকে আমরা সূর্যোদয় দেখেছিলাম। সূর্য ওঠার আগেই কিলিমাঞ্জারোর চূড়ার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, উহুরু পিকের কাছাকাছি। সো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি, আমাদের পানি, তারপরে হচ্ছে ব্যাগের উপরে প্রচুর বরফ জমে গিয়েছিল এবং হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল, অক্সিজেনের মাত্রাও অনেক কমে গিয়েছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে চূড়ার খুব কাছাকাছি পৌঁছে যায় এই জায়গাটা থেকে। অবশেষে আমি উহুরুকে এসে পৌঁছাইছি। অনেক অনেক মানুষের ভিড়, আশা করি একটা ছবি তুলতে পারবো একটু করে। এবং যদিও খুব একটা কষ্ট না, কিন্তু আসলে অনেক কষ্ট। আমরা রাত 12টা থেকে শুরু করছি, 7 ঘন্টা টানা খালি উপরে ওঠা এবং -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। It was tough, really. চূড়া থেকে ভিউটা অসাধারণ সুন্দর, একদম স্বর্গীয় একটা ভিউ। চারিদিকে যতদূর চোখ যায় সাদা সাদা, এগুলো কিন্তু মেঘ দেখতে পাচ্ছেন। দূরে কিছু আইসবার্গ দেখা যাচ্ছে, অন্যান্য পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, এবং সবাই
চূড়া জয়ের উল্লাসে মেতে উঠেছিল। এবং অবশেষে চলে আসলো সেই মাহেন্দ্রক্ষণ যখন আমি আমার লাল সবুজের পতাকাটাকে কিলিমাঞ্জারো চূড়ায় উড়ালাম। যেখানেই যাই বাংলাদেশকে বুকে নিয়ে যাই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে নেই, এবং মনের মাঝে সবসময় বাংলাদেশ থাকে। এবং একটা পাহাড়ের চূড়ায় আমার দেশের পতাকা ওড়াতে পারা আসলে আমার কাছে এক অনেক বড় সাফল্য। সেই কারণে অনেক কষ্ট করে হলেও চূড়াতে ওঠা এবং বাংলাদেশের পতাকা ওড়ানোর মাঝে এক অসাধারণ আনন্দ খুঁজে পাই। আপনারা আমার জন্য দোয়া রাখবেন যাতে ইনশাল্লাহ আরো অনেক অনেক পাহাড়ের চূড়ায় এই আমার দেশের পতাকাটাকে তুলে ধরতে পারি, এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পিকে লাল সবুজের পতাকা ওড়ানোর মাঝে যে আনন্দ, সেটা সত্যি অসাধারণ ছিল। তারপর আস্তে আস্তে সেই স্বপ্নের সাদা দুনিয়া থেকে সাদা মেঘের চারিদিকের পরিবেষ্টিত এই পরিবেশ থেকে আস্তে আস্তে নেমে আসতে থাকি কিলিমাঞ্জারো বা আফ্রিকার সর্বোচ্চ পিক 5895 মিটার, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত থেকে আস্তে আস্তে নেমে আসি। এবং কিলিমাঞ্জারোকে কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট ফ্রি স্ট্যান্ডিং মাউন্টেনও বলা হয়, যার আশেপাশে আসলে এত উঁচু পাহাড় আর নেই, সেই কারণে হাইয়েস্ট ফ্রি স্ট্যান্ডিং এবং নন টেকনিক্যাল পিক। এটা হাইক করতে আসলে কোনো টেকনিক্যাল ট্রেকিং এর দরকার পড়ে না, খুব আস্তে আস্তে জাস্ট হেঁটে গেলেই হয় এবং অ্যাক্লিমাটাইজেশন করতে পারলেই আর কোনো সমস্যা নাই। তো জায়গাটা আসলে অসাধারণ ছিল। এবং কিলিমাঞ্জারো আপনারা জানেন একটা সুপ্ত আগ্নেয়গিরি, যেটা অনেক অনেক আগে মারা গিয়েছিল যে আগ্নেয়গিরিটা, এবং এখন খুবই সেফ। এই জায়গাটায় বাতাসের প্রচন্ড বেগ ছিল এবং প্রচন্ড শব্দ ছিল, সেই কারণে ভয়েস ওভার দিচ্ছি পরবর্তীতে। ওই সময় আসলে কি কি বলছিলাম ঠিক বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, গাইড এভান্সের সাথে আমি কিলিমাঞ্জারোর পিকের থেকে একদম কাছাকাছি যেই রিজ লাইনটা, সেই রিজ লাইনটা দিয়ে কিছুক্ষণ হেঁটেছিলাম, এবং দুই পাশেই ছিল আসলে অনেক বড় বড় বরফের গ্লেসিয়ার, এবং দূরে কিছু পাহাড়ি অঞ্চল দেখা যাচ্ছিল। মোটামুটি সব জায়গাটাই বরফে ঢাকা ছিল, আর আমরা মেঘের উপরে ছিলাম আসলে, এবং সেই কারণে উপরে আর কোনো মেঘ ছিল না। যেমনটা দেখা যায় হচ্ছে বিমানে যাওয়ার সময় আমরা মেঘের উপর দিয়ে চলে যাই, নিচে মেঘ ভেসে থাকে, ঠিক একই রকম কিলিমাঞ্জারো চূড়া থেকে আমরা মেঘকে নিচে দেখতে পাচ্ছিলাম আর আমরা উপরে ছিলাম। আর আসলে মানুষ একটা পাহাড়ের চূড়ায় উঠে তার শারীরিক সামর্থ্য বা স্কিলের জন্য নয়, আমি যেটা ফিল করি মানসিক শক্তির কারণে আসলে আমরা পৌঁছে যাই। না হলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ভয়, মৃত্যুর ভয় এবং অনেক রিস্কের মধ্যেও আমরা আসলে চূড়ায় পৌঁছে যাই এবং খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারি। এটা আসলে আল্লাহ তাআলার ইচ্ছা এবং মানুষের মনের জোরের কারণেই হয় আর কি। অনেক স্কিল থাকলেও দেখা যায় অনেক সময় মানুষ ঠিক জায়গায় পৌঁছাতে পারে না। কিন্তু যদি আমার মানসিক শক্তিটা থাকে, যেমন আসলে আমার তেমন কোনো স্কিলই নাই বলতে গেলে, এবং আমার একটা ভুঁড়িও আছে, সো বডি ফিটনেসও আসলে বলা যায় না যে আমার খুব ভালো, বাট আমি যতটুকু যাই করি পাহাড়ে এ পর্যন্ত যাই যেতে পেরেছি আমার মনে হয় আল্লাহর ইচ্ছা ছিল জন্য এবং মনের জোর ছিল জন্য। এবং পাহাড়ে গেলে প্রত্যেকবার পাহাড় থেকে ফিরে আসার পরে আমার মনের মধ্যে কনফিডেন্স এবং মনের জোর আরও বেড়ে যায় এবং পরবর্তীতে আরও অনেক কঠিন কঠিন কাজকে আমার কাছে অনেক সহজ মনে হয়। সো নেচার থেকে, প্রকৃতি থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে।
আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে আসলে নেচার আমাদের অনেক অনেক হেল্প করে। আমি আমার জীবনে যা করেছি সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছিল জন্যই আমার মনের মধ্যে জোর তৈরি হয়েছে এবং এতটুকু আমি করতে পারছি, এবং ইচ্ছা আছে আরো অনেক অনেক চূড়ায় হেঁটে বেড়ানো। এবং এই জায়গাটা থেকে আসলে রাতের বেলা আমরা উঠে আসছিলাম, রাতে অনেক কঠিন মনে হচ্ছিল এবং দিনের বেলা এখন মোটামুটি সহজই লাগতেছিল। এবং আমরা হলো খুব ঝুরঝুরা পাথর ছিল এখানে, সেই ঝুরঝুরা পাথর দিয়ে সাবধানে নেমে যাচ্ছিলাম। এবং এই জায়গাটায় আসলে গেইটার খুব দরকার, আমি নিয়ে যাই নাই গেইটার। মাউন্ট ফুজি থেকে নামার সময় এরকম একটা জায়গা ছিল, এবং যদি গেইটার থাকতো তাহলে হেল্প হতো। উহুরু পিক আজকে সকালবেলায় সামিট করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার চলে যাচ্ছি হরম্বহাটে, আবার আজকে সেখানে থাকবো। আর এটা হচ্ছে আফ্রিকার সৌন্দর্যটা অন্যরকম। কিলিমানজারোর মামালিক পিক, উহুরু পিক দেখা যাচ্ছে। এটা খুবই সুন্দর। যাওয়ার সময় মনে হয় ভিডিও করছিলাম। তো আবার মান্দারাহাটের কাছাকাছি চলে আসছি, তো ফিরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সামিট সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ। এখন সহি সালামতে ফিরে গিয়ে আপনাদের জানাবো। So that's all. I'm signing out for this time from Africa. তারপর সেই একই জঙ্গলের রাস্তাটা দিয়ে কিলিমানজারোকে বিদায় জানিয়ে আস্তে আস্তে আমরা ফিরে আসি এবং একটা লাইফ টাইম মেমোরি ক্রিয়েট করে আসি আলহামদুলিল্লাহ। তো বিদায় কিলিমানজারোর দেশ। ওমান ওমানের বিমান, বাট কাতার এয়ারলাইন্স। ফিরে যাচ্ছি ইনশাল্লাহ জাপানে। ওমান এয়ারের একটা ফ্লাইট, এর আগে বোয়িং নিয়ে আসছিলাম, কিন্তু এটা এয়ারবাসের। এটাতে আবার ক্যামেরা আছে, ক্যামেরা অপশন অন করলে বিমানের সামনে যে ক্যামেরাটা আছে সেটা আমরা দেখতে পাই। প্রথমবারের মতো এইভাবে আমি বিমানের সামনের ক্যামেরা দেখতেছি, এর আগে দেখি নাই, ভিডিও করতেছি। স্টার্টিং ফ্রম আফ্রিকা, বাই বাই আফ্রিকা। আরো ভালো কিছু পাইলে আপনাদের দেখাবো। এটাই বসছে মাঝখানে। তো আফ্রিকাকে টাটা জানিয়ে আবার ফিরে আসলাম সেই পরিষ্কার পরিচ্ছন্ন জাপানে। এটা জাপানের হানেদা এয়ারপোর্ট টোকিওতে। সো দেখা হবে আবার নতুন কোনো পাহাড়ে। সবাইকে ধন্যবাদ। Amawenzi mlima mrefu sana. Ewe nyoka, ewe nyoka, ewe nyoka, mbona walizunguka, 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 wataka kunila nyama, kunila nyama, kunila nyama, kunila nyama, mbona walizunguka.
Waraburuta, waraburuta, waraburuta,